নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। আমরা এই চ্যানেলে নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি, যেটা হচ্ছে জিকে সিরিজ। মূলত এই জিকেগুলো আমাদের ডাব্লিউবিপি, কেপি এবং আসন্ন যে পিএসসি অর্থাৎ স্টেট গভর্নমেন্টের পরীক্ষার যেই পরীক্ষাগুলো হয় সেটা মাথায় রেখে কিন্তু এই জিকেগুলো তৈরি করা হয়েছে। জিকেগুলো সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ থাকবে। আজকের আমাদের জিকে চ্যাপ্টার হচ্ছে সৌরজগৎ এবং মহাকাশ সম্বন্ধীয়। তো এই চ্যাপ্টার থেকে আজকে শুরু করব আমাদের জিকের যেই সিরিজ, নতুন সিরিজ, সেই সিরিজটা। তো সবাই পুরো ভিডিওটা দেখো, আর যদি জিকে সিরিজটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগলো, তাহলে হবো যে পরবর্তী জিকে ভিডিও দেওয়ার জন্য। তো শুরু করছি আজকের জিকে। কে সর্বপ্রথম গ্রহের গতিতত্ত্ব নিরূপণ করেন? নিকোলাস কোপার্নিকাস। অর্থাৎ কোপার্নিকাস হচ্ছে গ্রহের যে গতিতত্ত্ব যেই সূত্রটা আছে সেটা কে দিয়েছিলেন? কোপার্নিকাস। টাইটেন কোন গ্রহের উপগ্রহ? দ্বিতীয় কোশ্চেন। টাইটেন হচ্ছে শনির উপগ্রহ। শনিরই কিন্তু সবচেয়ে বড় বলয় আছে, অর্থাৎ একটা গ্রহ তার চারিপাশে দেখবে এরকম একটা বলয় থাকে, সেটা হচ্ছে শনির সবচেয়ে বড় বলয় আছে। আর শনি কিন্তু সৌরজগতের সবচেয়ে হালকা গ্রহ। সৌরজগতের সবচেয়ে হালকা গ্রহ যদি বলা হয় সেটা হবে শনি। আর শনি কিন্তু সৌরজগতের 6 নম্বর গ্রহ। কত নম্বর? 6 নম্বর গ্রহ। তো এইগুলো মাথায় রাখবে। আর টাইটেন গ্রহ হচ্ছে শনির সবচেয়ে বড় উপগ্রহ এবং টাইটেন গ্রহের কিন্তু নিজস্ব বায়ুমণ্ডল আছে। তো চলে যাব পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে ফোবস এবং ডিমস কার উপগ্রহ? ফোবস এবং ডিমস হচ্ছে মঙ্গলের উপগ্রহ। মঙ্গলের উপগ্রহ হচ্ছে ফোবস এবং ডিমস। এই দুটোই কিন্তু মঙ্গলের উপগ্রহ, অর্থাৎ মঙ্গলের আর কোনো উপগ্রহ নেই। মঙ্গলের দুটি উপগ্রহ আছে, ফোবস এবং ডিমস। অনেক সময় কোশ্চেন এরকম আসবে, কোন গ্রহের দুটি উপগ্রহ? সেটা হবে মঙ্গল। আর মঙ্গল কিন্তু পৃথিবী মঙ্গল কিন্তু সৌরজগতের 4 নম্বর গ্রহ, অর্থাৎ মঙ্গল সৌরজগতের 4 নম্বর গ্রহ এবং এটিকে কিন্তু লাল গ্রহ বলা হয়। কী গ্রহ বলা হয়? লাল গ্রহ বলা হয়। তো চলে যাব তারপরের কোশ্চেন। তারপরের কোশ্চেন, বর্তমানে বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা কটি? বর্তমানে বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে ৭৯টি। বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে ৭৯। বৃহস্পতি গ্রহটাই কিন্তু সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং সবচেয়ে ওজন যার বেশি, সেটা হচ্ছে বৃহস্পতি। তো তারপর চলে যাবো সৌরজগতের বাইরে সবচেয়ে উজ্জ্বল গ্রহের নাম কি? সৌরজগতের বাইরে সবচেয়ে উজ্জ্বল, অর্থাৎ সৌরজগৎ যদি বাদ দিয়ে দাও তাহলে তার বাইরে সবচেয়ে উজ্জ্বল গ্রহের নাম কি? সেরাস। তার সবচেয়ে উজ্জ্বল গ্রহের নাম কি? সেরাস। তো পৃথিবীর ব্যাস কত কিলোমিটার? পৃথিবীর ব্যাস কত কিলোমিটার? পৃথিবীর ব্যাস হচ্ছে 12,756 কিলোমিটার। ব্যাস বলতে কি, এইটা যদি আমি পৃথিবী ধরি তাহলে এই মাঝখান বরাবর যদি একটা দাগ টানি, এটা হয়ে যাবে ব্যাস। অর্থাৎ এর দৈর্ঘ্য কত? পৃথিবীর দৈর্ঘ্য হচ্ছে 12,756 কিলোমিটার। এই 12,756 কিলোমিটার হচ্ছে পৃথিবীর ব্যাস। ব্যাসার্ধ বললে এই ব্যাসকে 2 দিয়ে ভাগ দিয়ে দেবেন, যা হবে সেটাই হবে পৃথিবীর ব্যাসার্ধ। তো চলে যাবো পরের কোশ্চেন। সর্বোচ্চ ঘনত্ব যুক্ত গ্রহের নাম কি? সর্বোচ্চ যেই ঘনত্বযুক্ত গ্রহ হচ্ছে পৃথিবী। পৃথিবী কিন্তু সৌরমণ্ডলের 3 নম্বর গ্রহ। অর্থাৎ পৃথিবী, বুধ, শুক্র ও পৃথিবী এবং মঙ্গল, এই 4টি কিন্তু সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত গ্রহ। আর বাকি যেই 4টি আছে, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এগুলো কিন্তু গ্যাসীয় গ্রহ। অর্থাৎ গ্যাসীয় গ্রহ বললে কিন্তু তোমার লাস্ট 4টে বলতে হবে, আর ঘনত্বযুক্ত কঠিন গ্রহ বললে তোমায় কিন্তু প্রথম 4টে বলতে হবে। চলে যাবো 8 নাম্বার। 8 নাম্বার, নিজস্ব বায়ুমণ্ডল আছে এরকম উপগ্রহের নাম কি? আগেই বলে দিয়েছিলাম তোমাদের, টাইটেন। টাইটেন হচ্ছে নিজস্ব বায়ুমণ্ডল আছে এরকম উপগ্রহ। টাইটেন কার উপগ্রহ? শনির উপগ্রহ। টাইটেন কার উপগ্রহ? শনির উপগ্রহ। টাইটেন শনির উপগ্রহ। তো টাইটেন নিজস্ব বায়ুমণ্ডল আছে এরকম উপগ্রহ হচ্ছে টাইটেন। সৌরজগতের সবথেকে বড় উপগ্রহের নাম কি? সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম গ্যানিমেড। অর্থাৎ সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ হচ্ছে গ্যানিমেড। গ্যানিমেড কার? বৃহস্পতির। কার? বৃহস্পতির। তো বৃহস্পতির উপগ্রহ হচ্ছে গ্যানিমেড। গ্যানিমেডই কিন্তু সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। বিগত কিছু বছর আগে কোনো একটা পরীক্ষা এসেছিল, সৌরজগতের সবচেয়ে বড় চাঁদের নাম কি? সেটাও কিন্তু উত্তর কী হয়ে যাবে? গ্যানিমেড। বুধ গ্রহের রং কি? বুধ গ্রহের রং বলেছে কি? বুধ গ্রহের রঙে ধূসর সাদা। অর্থাৎ বুধ গ্রহের রং তোমরা যদি আসে তাহলে কী হয়ে যাবে? সাদা। বুধ গ্রহের রং হয়ে যাবে ধূসর সাদা। শুক্র গ্রহের রং কি? শুক্র গ্রহের রং বলেছে, শুক্র গ্রহের রং হচ্ছে
এরপরে যেহেতু বুধ গ্রহ, এরপরে বললো শুক্র গ্রহের রঙ কি? শুক্র গ্রহের রঙ হচ্ছে হলদেটে সাদা, অর্থাৎ বুধ হচ্ছে সাদা আর শুক্র তোমরা হলদে হলদে বলে নিতে পারো। তো শুক্র হচ্ছে হলদে আর বুধ হচ্ছে সাদা। তারপরে চলে যাবে পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। পৃথিবীর নিকটতম গ্রহের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। পৃথিবীর যদি নিকটতম গ্রহের নাম বলা হয় প্রক্সিমা সেন্টাউরি। গ্রহ কাকে বলে? যাদের নিজস্ব আলো আছে তাদের গ্রহ বলে, যেমন সূর্য একটি গ্রহ। তারপর চলো মহাবিশ্বের শীতলতম স্থানের নাম কি? মহাবিশ্বের শীতলতম স্থানের নাম বুমেরাং নেবুলা। এই নেবুলাটা মনে রাখলেই হবে। মহাবিশ্বের শীতলতম স্থানের নাম নেবুলা, অর্থাৎ টোটাল যে মহাবিশ্ব আছে তার মধ্যে শীতলতম স্থানের নাম হচ্ছে নেবুলা। সূর্যের বাইরের অংশকে কি বলা হয়? সূর্যের বাইরের অংশকে বলা হয় করোনা। সবাই জানো করোনা, কারণ করোনা ভাইরাসটা দেখতে কিন্তু অনেকটা সূর্যের যেই বাইরের আবরণীটা আছে এরকম দেখতে, যার ফলে ওই ভাইরাসটার নাম কিন্তু এই জায়গার থেকেই দেওয়া হয়েছে করোনা। অর্থাৎ করোনা হচ্ছে সূর্যের সবচেয়ে বাইরের অংশের নাম। সূর্য শক্তির উৎস কি? সূর্য শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, FU। একটা হচ্ছে FU আর একটা FI। তো ফিউশন কি? যেটার মধ্যে দেখবে হাইড্রোজেন, অর্থাৎ সূর্যের যে শক্তির উৎস হচ্ছে ফিউশন। তো সূর্যের শক্তি হচ্ছে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তর হয়। আর যেই জায়গায় হাইড্রোজেনের উল্লেখ থাকবে সেই জায়গায় কিন্তু ফিউশন হয়ে যাবে, আর যে জায়গায় হাইড্রোজেনের উল্লেখ না থাকবে সেটা হয়ে যাবে ফিশন। অনেক জায়গায় ফিউশন এবং ফিশনের মধ্যে গোলায়, যেমন অনেকেরই গোলায় অ্যাটম বোমা, অ্যাটমিক বোমা। অ্যাটম বোমা হচ্ছে তোমার নিউক্লিয়ার ফিশন। আর যদি হাইড্রোজেন বোমা, আমি আগেই বললাম হাইড্রোজেন যে জায়গায় উল্লেখ থাকবে সেই জায়গায় হবে ফিউশন, অর্থাৎ ইউ উল্লেখ থাকবে। তাহলে হাইড্রোজেন বোমা যখন বলবে তখন হয়ে যাবে ফিউশন। আশা করি তোমাদের মনে থাকবে। সূর্যের সবথেকে বেশি কোন হালকা মৌল গ্যাস নিয়ে গঠিত? সূর্যের সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেন থাকে। সবচেয়ে বেশি সূর্যে কী থাকে? হাইড্রোজেন। একটু আগেই বললাম সূর্য হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, ফিউশন মানে হাইড্রোজেন থাকবে। তো সূর্যে সবচেয়ে বেশি থাকে হাইড্রোজেন। কসমিক বছর সমান কত বছর? কসমিক বছর সমান 22.40 কোটি বছর। এক কসমিক বছর সমান 22.40 কোটি বছর। অর্থাৎ কসমিক বছর বলতে বুঝতে পারছো, আমরা যেই সৌরজগৎ, আমরা এইটা যদি সূর্য ধরি, পৃথিবী যাই হোক মঙ্গল, এগুলো তো সব সূর্যের চারিদিকে ঘুরছে। এরকম যদি পুরো সৌরমণ্ডলটাকে, আমি যদি পুরো সৌরমণ্ডলটাকে যদি এইটা ধরি, মানে এটার ভেতরে ধরো সূর্য, পৃথিবী, মঙ্গল যা আছে সব আছে, তো এইটাও কিন্তু, এই পুরোটাও কিন্তু একটা এরকম রাউন্ড সার্কেলে ঘুরছে, এই পুরোটা সূর্য সহ এই পুরোটা। তাহলে এই পুরোটা যখন এক পাক ঘুরে আসবে, অর্থাৎ পুরো সৌরমণ্ডলটা এক পাক যখন ঘুরে আসবে, তখন তাকে কি বলবে? কসমিক বছর। সেই কসমিক এক বছর মানে এক পাক ঘুরতে কত সময় লাগবে? নর্মাল 22.40 কোটি বছর। তো বুঝতে পারছো কসমিক বছর। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ বলেছে, সেটা হয়ে যাবে শুক্র। অর্থাৎ যে সন্ধ্যা তারা আমরা যেটাকে বলে থাকি, সেটা কিন্তু সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। শুক্রই কিন্তু সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। এবং শুক্র কিন্তু বাকি গ্রহের তুলনায় উল্টো দিকে ঘোরে, অর্থাৎ বাকি গ্রহের ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে। আর শুক্র কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে কিন্তু ঘোরে। তারপরে চলে যাবো পৃথিবীর যে ছায়াপথ অবস্থিত তার নাম কি? পৃথিবীর যে ছায়াপথে অবস্থিত তার নাম আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। আকাশগঙ্গা, বাংলায় কি হবে? আকাশগঙ্গা। পৃথিবীর যে ছায়াপথের অবস্থিত তার নাম কি? আকাশগঙ্গা। তারপর চলে যাব পৃথিবী সূর্যের চারিদিকে কোন বলয়ের কারণে ঘোরে? পৃথিবী সূর্যের চারিদিকে কোন বলয়? কেন্দ্রমুখী বল। অর্থাৎ এইটা যদি আমি সূর্য ধরে নিই আর এটা যদি পৃথিবী ধরে নিই, তো পৃথিবীটা তো এইটা ঘুরছে, আর সবসময় সূর্য কি করছে? পৃথিবীটাকে তার কেন্দ্রের দিকে মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে টানছে, যার ফলে একটা কেন্দ্রমুখী বল প্রয়োগ হচ্ছে, যার জন্য এই বলটার নাম হয়ে যাবে কেন্দ্রমুখী বল। তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে কোন বল দ্বারা ঘুরছে? কেন্দ্রমুখী বল। এটার একটা সিম্পল উদাহরণ, আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনেও কিন্তু এই সেম বল ইউজ হয়। তো উত্তর গোলার্ধে দিন ও রাত সমান হয় কত তারিখে? এটা 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর। এই জায়গায় একটু ভুল আছে বন্ধু। 23শে সেপ্টেম্বর হচ্ছে পৃথিবীর দিন ও রাত সমান হয়। পৃথিবীর, অর্থাৎ নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। অর্থাৎ এইটা যদি আমি পৃথিবী ধরি,
তাহলে দুটো দিন আছে, একটা হচ্ছে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। এই নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর। তাহলে সূর্য যদি এই জায়গায় সূর্য যদি লম্বভাবে কিরণ দেয়, তাহলে তো দিন আর রাত দুদিকেই তো সমান হবে। যার জন্য এই দুটো ডেট কি, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, এই দুটো দিন কিন্তু পৃথিবীর দিন রাত সমান হয়। এইটাও ঠিক আছে, এইটাও তাহলে কী হয়ে যাবে, এটাও একই কোশ্চেন বলেছে দক্ষিণ গোলার্ধে, যেটা আমি বলেই দিলাম 21শে মার্চ হবে। এটার অ্যান্সার কী হবে, দিন ও রাত সমান হয় 21শে মার্চ। 21শে মার্চকে বন্ধুরা মনে রাখবে জলবিষুব বলা হয়, আর 23শে সেপ্টেম্বরকে মহাবিষুব। ঠিক আছে, এই দুটো দিনকে কি বলা হয়, জলবিষুব এবং মহাবিষুব। পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম কি? পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে আলফা সেন্টাউরি। পৃথিবীর দ্বিতীয়, অর্থাৎ প্রথম নক্ষত্র তো তোমরা সবাই জানো যে সূর্য, এবং দ্বিতীয় নক্ষত্রের নাম হচ্ছে আলফা সেন্টাউরি। পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে আলফা সেন্টাউরি। পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠ কতটুকু দেখা যায়? পৃথিবী থেকে যে চাঁদের পৃষ্ঠটা আছে সেটা কতটুকু দেখা যায়? সরি বন্ধুরা, পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠটা কত দূর দেখা যায়? পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠ দেখা যায় 59%। 59%। আর এইটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু চাঁদের শুধুমাত্র একটা দিকই দেখতে পারি, অন্য দিক কিন্তু দেখতে পারি না। তার কারণ হচ্ছে পৃথিবী, এইটা যদি সূর্য ধরি, এটা যদি পৃথিবী ধরি, আর এটা যদি চাঁদ ধরি, তো এইটা সূর্যের চারিদিকে যে স্পিডে ঘুরছে, চাঁদও কিন্তু পৃথিবীর চারিদিকে সেই একই স্পিডে ঘুরছে। অর্থাৎ পৃথিবীর স্পিড এবং চাঁদের স্পিড কিন্তু সমান, যার জন্য চাঁদের আমরা কিন্তু শুধু একটা পাশই দেখতে পারি, সেটা হচ্ছে 59%। কত পার্সেন্ট? 59%। রেড প্ল্যানেট কাকে বলা হয়? রেড প্ল্যানেট বলা হয় মঙ্গলকে। রেড প্ল্যানেট কাকে বলা হয়? মঙ্গল। অর্থাৎ মঙ্গল গ্রহের যদি রং বলা হয় তাহলে কী হয়ে যাবে? লাল গ্রহ। অর্থাৎ লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গলকে। আর মঙ্গলের আগেই বলেছিলাম যে মঙ্গলের দুটো উপগ্রহ আছে মাত্র, ফোবস এবং ডিমোস। তো চলে যাবো পরের কোশ্চেনে। গ্রেট রেড স্পট একটা কিন্তু লাল গ্রহ, আরেকটা কিন্তু রেড স্পট, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। রেড স্পট দেখা যায় হচ্ছে বৃহস্পতিতে, তো এই দুটো কিন্তু অনেকেরই গুলিয়ে ফেলে, রেড স্পট আসলে কিন্তু মঙ্গল মেরে দেয়। কিন্তু রেড স্পট মানে কিছু একটা জায়গা লাল কালার, সেটা হয়ে যাবে বৃহস্পতি। আর যদি পুরো গ্রহটা লাল হয় সেটা হয়ে যাবে কিন্তু মঙ্গল। তো রেড স্পট দেখা যায় বৃহস্পতিতে। আর বৃহস্পতি আগেই বলে দিলাম সবচেয়ে ভারী গ্রহ এবং পৃথিবীর পঞ্চম সৌরজগতের পঞ্চম গ্রহ। আর বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমেড, যেটা সৌরজগতেরও সবচেয়ে বড় উপগ্রহ। তো সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহের নাম কি? অবভিয়াসলি বৃহস্পতি হবে, আগেই বলেছিলাম। কারণ বৃহস্পতি যেহেতু সবচেয়ে বড় গ্রহ, তার জন্য বৃহস্পতি কিন্তু সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ। সর্বাধিক ঘনত্বযুক্ত উপগ্রহের নাম কি? আমরা কিন্তু সর্বাধিক ঘনত্বযুক্ত গ্রহের নাম পড়েছি, যেটা আর্থ অর্থাৎ পৃথিবী হয়েছিল। তো কিন্তু এটা বলেছে সর্বাধিক ঘনত্বযুক্ত উপগ্রহের নাম কি? তাহলে উপগ্রহ কী হয়ে যাবে? টাইটান। আগেই বললাম যে টাইটান হচ্ছে শনির উপগ্রহ, এবং টাইটানের কিন্তু নিজস্ব বায়ুমণ্ডল আছে। তারপর চলো, সৌরজগতে কোন গ্রহটি একটি মাত্র উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে? অর্থাৎ এর আগে বললাম উত্তর থেকে দক্ষিণ দিকে, এর আগে বললাম শুক্র কিন্তু উল্টো, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে, কিন্তু উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে হচ্ছে ইউরেনাস। অর্থাৎ ইউরেনাস এবং শুক্র এই দুটি গ্রহই কিন্তু বিপরীত দিকে ঘোরে। অর্থাৎ শুক্র তো ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আর শুক্র ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আর বাকি গ্রহগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। কিন্তু ইউরেনাস কিন্তু সম্পূর্ণই উল্টো। ইউরেনাস কিছুটা এইরকমভাবে ঘোরে, উপর থেকে নিচের দিকে এইরকমভাবে ঘোরে। তাহলে ইউরেনাস হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে। সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি? সৌরজগতের শীতলতম গ্রহের নাম হচ্ছে নেপচুন। অর্থাৎ এইটা যদি আমি পৃথিবী ধরি, তাহলে তোমার সবার লাস্ট যেই গ্রহটা হচ্ছে সেইটা কী হয়ে যাবে? সেইটা হয়ে যাবে নেপচুন। অর্থাৎ সৌরকিরণ কি সবচেয়ে কম যাচ্ছে নেপচুনে, যার ফলে সৌরকিরণ সবচেয়ে কম যাওয়ার ফলে নেপচুন কিন্তু সবচেয়ে ঠান্ডা, অর্থাৎ শীতলতম গ্রহ হচ্ছে। তাহলে এই হিসাবে আমি যদি এই হিসাবটাই রাখি, তাহলে সবচেয়ে কাছের গ্রহ যেটা বুধ, সেইটা তো সবচেয়ে গরম হওয়ার কথা, কিন্তু সেইটা না। সবচেয়ে গরম গ্রহ যদি সবচেয়ে উষ্ণতম গ্রহ বলে, তাহলে কিন্তু শুক্র হয়ে যাবে। কারণ শুক্রর বায়ুমণ্ডলে কিন্তু কার্বন ডাই অক্সাইডের
পরিমাণ বেশি, যার ফলে শুক্র কিন্তু অনেকটা বেশি তাপ শোষণ করে, যার ফলে শুক্র কিন্তু সব উষ্ণতম গ্রহ এবং নেপচুন কিন্তু সবচেয়ে শীতলতম গ্রহ, এটা মনে রাখতে হবে। তো এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন, আর ভুল ত্রুটি ক্ষমা করবেন। এটাই আমার প্রথম এই টাইপের ভিডিও। আশা করি পরবর্তী ভিডিও আরও ভালো হবে। তো দেখা হবে পরের ভিডিও। ধন্যবাদ।